फ्रेंड्स তাহলে চলে এসেছি আমাদের নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 10 এবং পরবর্তীকালে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বে তাদের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি। তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে যে ত্রিকোণমিতি কি। তাহলে তিনটে কোণ নিয়ে যে পরিমাপ পদ্ধতি, তাহলে তিনটে কোণ কোথায় থাকে? ত্রিভুজে থাকে। তাহলে সেই ত্রিভুজের তিনটে কোণ আর তার সাথে কিছু রিলেশন, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে যেইখানে এই বিষয় নিয়ে আলোচনা হয়, সবাইকে গুড আফটারনুন। যারা যারা লিখেছো সবাইকে গুড আফটারনুন। ঠিক আছে, তো আজকে অলরেডি আমরা একটু লেট হয়ে গেছি, তো আমি একটু তাড়াতাড়ি পড়ার মধ্যে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। ওকে, তো ত্রিকোণমিতি তাহলে তিনটে কোণ নিয়ে যে পরিমাপ পদ্ধতি, এটা মধ্যাহ্ন হবে। তাহলে তিনটে কোণ নিয়ে যে পরিমাপ পদ্ধতি তাকেই আমরা বলবো ত্রিকোণমিতি। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতি যে আমাদের টপিকটা আছে, এই টপিকটা কেন ইম্পর্টেন্ট সেটা একটু দেখে নেওয়া যাক, সেটা বলি তারপরে আসছি। তাহলে দেখো, আমাদের ক্লাস 10-এই এই ত্রিকোণমিতিতে এই চারটে ধরনের টপিক রয়েছে। ত্রিকোণমিতিরই চারটে টপিক। তাহলে বোঝো, ক্লাস 10-এ একটা টপিক আছে যেটার নাম ত্রিকোণমিতি, তার আন্ডারে চারটে সাব টপিক রয়েছে। তাহলে একটা জিনিসের গুরুত্ব বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে সবার প্রথমে কি পড়বো আমরা? কোণ পরিমাপের ধারণা। তাহলে একটু কোণ পরিমাপের ধারণাটা নিয়ে নেওয়া যাক, দেন আমরা আবার পরের টপিকে যাব। তাহলে সবার প্রথমে তাহলে ত্রিকোণমিতি বললাম, তাহলে কোণ জানতে হবে। তাহলে কোণ, তিনটে কোণ, ত্রিকোণ, তিনটে কোণ। তাহলে কোণ আগে জেনে নি কি। তাহলে কোণ প্রধানত দুই প্রকার হয়। কোণ প্রধানত কি? দুই প্রকার। একটাকে আমরা বলি জ্যামিতিক কোণ, আর একটাকে আমরা বলি ত্রিকোণমিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ আমাদের জানতে হবে। ঠিক, তাহলে ছোটবেলা থেকে আমরা যে কোণ পড়ে এসেছি, মানে 0 ডিগ্রির থেকে বড় আর 360 বা 360-এর কম যেই কোণগুলো আমরা পড়ে এসেছি, সেটাই কিন্তু আমার 0 থেকে 360 রেঞ্জে যা কোণ পড়ে এসেছি সেইটাই হচ্ছে আমার জ্যামিতিক কোণ। বোঝা গেল? বোঝা গেল? ভালো করে বোঝো কিন্তু। ছোটবেলা থেকে আমরা কি পড়েছি? আমরা পড়েছি 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি পড়েছি। 360 একটা বৃত্ত হয়ে গেলে সেটা 360 হয়। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180, এগুলো সব আমরা পড়ে এসেছি। তাহলে সেই যে কোণগুলো পড়েছি সেটা হয়ে গেল আমার জ্যামিতিক কোণ। সেখানে শুধুমাত্র 0 থেকে 360-এর ব্যাপারে কথা হয়েছে, 0 থেকে 360-এর ব্যাপারে কথা হয়েছে। এরপরে আজকে আমরা যে নতুন জিনিসটা শিখবো সেটা হলো ত্রিকোণমিতিক কোণ। এই ত্রিকোণমিতিক কোণ আবার দুটো ভাগে ভাগ আছে। এই ত্রিকোণমিতিক কোণের আবার কি আছে? দুটো ভাগ আছে। তাহলে কোণ প্রধানত দুই প্রকার, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। এই ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার, সেই দুই প্রকার নিয়ে আলোচনা করব। এবং ওই জন্য আমাদের চ্যাপ্টারের নাম কি? কোণ পরিমাপের ধারণা। কি কোণ? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। তাহলে ত্রিকোণমিতিতে কোণ আছে দুই প্রকার। একটাকে আমরা বলি পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ, আর একটাকে আমরা বলি নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। চলো, তাহলে পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ, নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ। তাহলে এই সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে যে পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ কি, নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ কি। এই দেখো, এইটা হয়ে গেল আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস, আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ঠিক, এইবার এইটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। এইবার এটা হচ্ছে আমার মূলবিন্দু। এইবার এক্স অক্ষের এই দিকে যদি যাই, তার মানে কি এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা বলি সেটাকে অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে সেটা হবে পজিটিভ অ্যাঙ্গেল। যেই অ্যান্টি ক্লক ওয়াইজ গেলাম মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমি আমার দিক থেকে দেখাবো না, তোমরা জানো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে। আমি বললাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ ঘড়ির কাঁটা এদিকে ঘুরতে থাকে। তাহলে ঘড়ির কাঁটার যখনই বিপরীত দিকে কোনো অ্যাঙ্গেল যাবো এক্স অক্ষ থেকে, তখনই সেটা কি তৈরি করবে? তখনই সেটা তৈরি করবে পজিটিভ অ্যাঙ্গেল। আর যেই ঘড়ির কাঁটার দিকে যাব, ঘড়ির কাঁটার দিক মানে ক্লক ওয়াইজ, ক্লক মানে ঘড়ি, ওয়াইজ মানে দিক। ঠিক, তাহলে ঘড়ির কাঁটার দিকে যখনই যাব তখন সেটা কি হবে? নেগেটিভ অ্যাঙ্গেল। তখন সেটা কি হয়ে যাবে?
নেগেটিভ অ্যাঙ্গেল। বোঝা গেল? যেই ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি তখন সেটা কি অ্যাঙ্গেল হবে? পজিটিভ অ্যাঙ্গেল। যেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব তখন সেটাকে আমরা কি বলবো? নেগেটিভ অ্যাঙ্গেল বা ঋণাত্মক কোণ, ধনাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ বিপরীত দিকে, তখন হবে ধনাত্মক, আর ক্লকওয়াইজ হলে ঋণাত্মক। কনসেপ্ট ক্লিয়ার? এইবার ধরো একটা কোণ এরকম ঘুরতে শুরু করে এখানে এসে থামলো, তাহলে এইটাকে আমরা বলি এক পূর্ণ আবর্তন। এক পূর্ণ আবর্তন বা পূর্ণ আবর্তন বলা হয়। পূর্ণ আবর্তন, একটি পূর্ণ আবর্তন, একটি পূর্ণ আবর্তন। কেন পূর্ণ আবর্তন হলো? দেখো 360 ডিগ্রি ঘুরেছে, এবার উল্টো দিক থেকেও যদি ঘুরতো তাহলেও সেটাকে আমরা পূর্ণ আবর্তন বলতাম। এটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে এটা ধনাত্মক পূর্ণ আবর্তন। আর যদি এই কোণটা এরকম ভাবে একটা পূর্ণ আবর্তন করতে আসতো সেটাকে আমরা বলতাম ঋণাত্মক পূর্ণ আবর্তন। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? ঠিক। তাহলে আমরা কোণ বুঝলাম দুই প্রকার, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ 0 থেকে 360 মধ্যে যা হবে, ওকে। আর ত্রিকোণমিতিক কোণ দুই প্রকার, ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ, ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ। ধনাত্মক কিভাবে হবে? যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে যাব। ঋণাত্মক কখন হবে? যখন ঘড়ির কাঁটা দিকে যাব। প্রশ্ন আসে তাই বলে দিচ্ছি, কাজে লাগবে ভবিষ্যতেও, এখনো। ডান। নেক্সট আসবো কোণ পরিমাপ পদ্ধতি। নেক্সট কি আসবো? কোণ পরিমাপ পদ্ধতি। তাহলে কোণ পরিমাপের ধারণাতে কোণ পরিমাপ পদ্ধতি শিখতে হবে। তাহলে কোণ পরিমাপ পদ্ধতি তিন প্রকার। প্রথম প্রকার কি? প্রথম প্রকারকে বলা হচ্ছে ষষ্ঠিক। দ্বিতীয় প্রকার পদ্ধতিকে বলা হচ্ছে শতক পদ্ধতি। আর তৃতীয় প্রকার পদ্ধতিকে বলা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তৃতীয় প্রকার পদ্ধতিকে বৃত্তীয় পদ্ধতি বলবো। এইবার ষষ্ঠিক পদ্ধতি কি সেটা বলে দিই। যেইখানে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে কোণ মাপা হয়। তোমরা ভূগোলে পড়েছো, দ্রাঘিমাংশ পড়েছো তো ভূগোলে, সেখানে দেখো ডিগ্রি, মিনিট, সেকেন্ডে মাপা হতো, বা ইংলিশে বলে লঙ্গিটিউড, ল্যাটিটিউড। সেখানে কি হয়, কোনো জায়গার পৃথিবীর উপর কোনো বিন্দু বা কোনো স্থানের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়? লঙ্গিটিউড, ল্যাটিটিউড দিয়ে নির্ণয় করা হয়। সেইটা কি হয়? ডিগ্রি, মিনিট, সেকেন্ড, মানে কোণটাকে মাপার জন্য এটা কাজে লাগে। ঠিক আছে? তাহলে এই যে পদ্ধতি, যেখানে আমরা ডিগ্রি, মিনিট বা সেকেন্ড, ছোটবেলা থেকে আমরা ডিগ্রিতে করে এসেছি, এবং শুধুমাত্র ডিগ্রিতেই হবে এমন কোনো কথা নেই, ডিগ্রি, মিনিট, সেকেন্ডেও হতে পারে। ডিগ্রি, মিনিট, সেকেন্ডেও হতে পারে, কোনো অসুবিধা নেই বা কোনো এরকম প্রবলেম নেই। এই পদ্ধতিটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। শতক পদ্ধতি বা ফ্রেঞ্চ সিস্টেম সিলেবাসে নেই। এই পদ্ধতিটা একটু পুরোনো দিনের পদ্ধতি, এখন এই বিষয় নিয়ে আলোচনা করছি না, কারণ আমাদের সিলেবাসে নেই। কিন্তু কোণ পরিমাপ পদ্ধতি এক সময় হতো, এটাকে ফ্রেঞ্চ সিস্টেম বলা হয়। ঠিক আছে? এখানে গ্রেড হিসাবে মাপা হয়। ঠিক আছে? গ্রেড, এখানেও মিনিট আছে, ডিগ্রি আছে, এবার এটা গ্রেড হিসাবে ওখানে একটা মাপীয় পদ্ধতি আছে। আর বৃত্তীয় পদ্ধতি যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা কি করি? কোণগুলোকে রেডিয়ানে মাপি। ঠিক আছে? কোণগুলোকে রেডিয়ানে মাপি। এবার এগুলো সব ডিটেলসে আমি একটু আলোচনায় যাচ্ছি আস্তে আস্তে। সবার প্রথমে শুরু করব ষষ্ঠিক পদ্ধতি দিয়ে। ঠিক আছে? তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কি বলি? এক সমকোণ সমান 90 ডিগ্রি। আমরা কি বলি? এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। এটা ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আবার 1 ডিগ্রি বা এক, বাংলায় যদি লিখি কথাটা ডিগ্রি, সমান সমান বলি 60 মিনিট। এই একটা ড্যাশ দিই বা 60 মিনিট। আবার 1 মিনিট সমান সমান আমরা কত জানি? 60 সেকেন্ড। এই সেকেন্ডটাকে দুটো ড্যাশ দিয়ে লেখা হয়, 60 সেকেন্ড। ওকে, ডান। তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। এইটা হয়ে গেল কি? আমার ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ। তাহলে আমাকে অনেক ধরনের কোণ দিতে পারে, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে দিতে হবে, বুঝেই নিতে হবে যে ওটা কোন পদ্ধতিতে দেওয়া আছে।
ষষ্ঠিক পদ্ধতিতে। তো বারবার আমি একটা কথা বলছি, অঙ্কে কিন্তু এই ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি এই কথাগুলো বারবার ব্যবহার হবে, তখন কিন্তু আমাদেরকে রেকগনাইজ করতে হবে যে ষষ্ঠিক মানে ডিগ্রি আর বৃত্তীয় মানেই রেডিয়ান। ডান, কনসেপ্ট ক্লিয়ার? এবার চলো রেডিয়ানের ডেফিনেশন দিই। হলো, আমরা ষষ্ঠিক পদ্ধতিতে 3টে নিয়ম শিখে গেছি, শতক পদ্ধতি আমরা আলোচনা করব না, নেই আমাদের। বৃত্তীয় পদ্ধতিতে চলে আসি। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানের ডেফিনেশনটা আগে দিই। এই ধরো আমার একটা বৃত্ত আছে, তাহলে বৃত্তীয় পদ্ধতি মানে বৃত্ত রিলেটেড হবে, এটা বোঝাই গেল, তাই জন্য নাম বৃত্তীয় পদ্ধতি। ওকে, এই রেডিয়াস, এটাকে বলা হয় রেডিয়াস বা ব্যাসার্ধ আর, তাহলে কি বললাম, ব্যাসার্ধ কত আর। এইবার এইটাকে বলা হয় বৃত্তচাপ, এটা যদি ও হয়, এটা এ বি। এবার এই এ বি যে বৃত্তচাপ তার দৈর্ঘ্যও আর একক, এইটুকুর দৈর্ঘ্য এটাও আর। তখন এইখানে যে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হবে, সেই থিটা কোণটাকে আমরা বলবো 1 রেডিয়ান বা 1c, 1 রেডিয়ান। বোঝা গেল? তাহলে আবারও কি বললাম, তাহলে ডেফিনেশন কি বলছে, সমান ব্যাসার্ধ আর সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য যতটা সেই দৈর্ঘ্যেরই চাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে, কেন্দ্রে, ডেফিনেশন পড়ে দিই। বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ ওর কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। তার মানে কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর চাপটার দৈর্ঘ্য আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলবো 1 রেডিয়ান বা 1 রেডিয়ান। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? কারোর কোনো অসুবিধা নেই? 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। এটা 1 রেডিয়ানের ভ্যালু। ওকে, এরপরে আসছি আরেকটা জিনিস, পাই রেডিয়ান। আমরা পাই পড়েছিলাম 22/7 বৃত্তের ক্ষেত্রে। সেটা কি হতো, আমরা কি জানতাম যে পরিধিটাকে আমি সি বললাম, পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর ছিল। এই 2 পাই আর এর মধ্যে এই 2 আরটা হয়ে গেল আর ব্যাসার্ধ হলে 2 আর ব্যাস, তার মানে 2 আরটাকে ডি বললাম, ব্যাস। তাহলে পাই ইকুয়ালস টু কি বলতে পারি, সি এর নিচে ডি, তাহলে সি বাই ডি। এই পাইটা কি ছিল, পরিধি আর ব্যাসের অনুপাত। তাহলে কোনো বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতটাই হচ্ছে পাই, মানে 22/7 যেটা ছিল, যেটাকে আমরা বলতাম, ঠিক আছে, 22/7, যেটা আমরা বৃত্তের অঙ্কে, গোলকের অঙ্কে, চোঙ, শঙ্কু, যেখানে বৃত্ত রিলেটেড কিছু সেখানেই পায়ের মান 22/7 বসিয়ে এসছিলাম। বাট এখানে আমি কি বলছি, পাই রেডিয়ান। পাই রেডিয়ান মানে কি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। কি করে পেলাম, কিছু করে পেলাম না, লজিক দেখো। 1 রেডিয়ান মানে কি, 57 ডিগ্রি সামথিং, ঠিক। এবার এই 1 রেডিয়ানকে আমি পাই দিয়ে গুণ করলাম, পাই মানে কি 22/7, তাহলে এই 57 ডিগ্রি 17 মিনিট আর এটা কত 44.8 সেকেন্ড ইন্টু 22/7 করলে রেজাল্ট যেটা পাবে সেটা অ্যাপ্রক্সিমেটলি 180 ডিগ্রির সাথে সমান হয়। তাই জন্য পাই ইন্টু 1 পাই রেডিয়ান, তাই জন্য পাই রেডিয়ান 180 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। বলবেন স্যার আপনি 17 মিনিট 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড পেলেন কি করে? আরে বাবা, এই তো বৃত্ত, এই হচ্ছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের একটা চাপ নাও, কেন্দ্রে কোণটা মাপো, যে কোনো বৃত্তের সমান ব্যাসার্ধের দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড, এটাই উৎপন্ন করবে, এই কোণটাই উৎপন্ন করবে। তাই জন্য ওটাকে 1 রেডিয়ান বলা হয়েছে। তাহলে 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট, তাকে 22/7 দিয়ে গুণ করলাম, তাহলে 22/7 মানে পাই, তাহলে 1 রেডিয়ান ইন্টু পাই, দ্যাট ইজ পাই রেডিয়ান। তাহলে পাই রেডিয়ানের অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, রেজাল্ট এমনি পেয়ে যাবে। রেজাল্ট যেটা পাবে সেটা খুব ভালো রেজাল্ট হবে, কারণ সেটা দেখতে 180 ডিগ্রি।
কনসেপ্ট ক্লিয়ার? তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, মাথায় ঢুকিয়ে নাও। হলো? আর বলবো না, গলা ব্যথা হয়ে যাবে। বোঝা গেল? 1 রেডিয়ান, পাই রেডিয়ান, কনসেপ্ট ডান। এইবার ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক। তাহলে পাই রেডিয়ান মানে কি দেখছি? 180 ডিগ্রি। এখান থেকে প্রথম ফর্মুলা, ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই। শুধু ফর্মুলাটা মনে রেখে দাও, পরীক্ষায় কাজে লাগবে। ডি মানে ডিগ্রিতে মান, ডি মানে ডিগ্রিতে মান, আর মানে রেডিয়ানে মান। তাহলে যখন ডিগ্রিতে মান দেবে রেডিয়ানে করতে বলবে, এই ফর্মুলায় ফেলবো। যখন রেডিয়ানে মান দেবে ডিগ্রিতে করবে, এই ফর্মুলায়। চলো দেখাই। তোমাকে বললাম 60 ডিগ্রি, এইটার রেডিয়ানে মান কত? 60 ডিগ্রি বলেছি, রেডিয়ানে মান কত? তার মানে এইটা কোন পদ্ধতিতে দেওয়া আছে? ষষ্ঠিক। আমি বৃত্তীয় পদ্ধতিতে মান জানতে চাই। তাহলে এটা ডি মানে 60, ফর্মুলা বলছে ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই। বসিয়ে দাও। ডি এর জায়গায় কাকে বসাবো? এখানে লিখে দেবে আমরা জানি। ডি এর জায়গায় 60কে বসাও, ডিগ্রি চিহ্নটা দেবে না। 180 ইকুয়ালস টু আর বাই পাই, 0 0 কাটলো, 6 দিয়ে 3। এবার পাইটা এদিকে পাঠিয়ে দাও, পাই বাই 3, আর এর ভ্যালু পাই বাই 3। পাই বাই 3 মানেই পাই রেডিয়ান বাই 3, বা পাই বাই 3 রেডিয়ান, পুরোপুরি রেডিয়ান বলতে পারো, বা পাই রেডিয়ান বাই 3, একই কনসেপ্ট, কোনো ভুল ত্রুটি কিচ্ছু নেই। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে যখনই ডিগ্রিতে মান দেবে এইভাবে কনভার্ট করতে পারবো। হঠাৎ করে বলে ফেললো 2 পাই বাই 3, 3টা সহজ হয়ে যাবে 5। এর মানটা এটা কিসে আছে? রেডিয়ানে আছে। আর লেখো। বললো ডিগ্রিতে মান কত? কোয়েশ্চেন কি? ডি কোয়েশ্চেন। ফর্মুলা কি? ফর্মুলা লিখেছি ডি বাই 180 সমান আর বাই পাই। তাহলে ডি বাই 180 সমান আর বাই পাই। ডি এর জায়গায় ডি বসলো, আর এর জায়গায় 2 পাই বাই 5 বাই পাই, কেটে গেল। তাহলে কি হবে? এখানে চলে আসি। ডি ইকুয়ালস টু 2 বাই 5, 180 গুণ হচ্ছে 5 দিয়ে, 3 5 15, 16 17 18, 5 6 30, 72। তাহলে ডি সমান সমান 72। সুতরাং 2 পাই বাই 5 মানে 72 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? কার বুঝতে অসুবিধা হলো? ফর্মুলা ডি বাই 180 আর বাই পাই, ডি এর ভ্যালু ডিগ্রিতে, আর এর ভ্যালু রেডিয়ানে, যা বলবে তাই করে দেবে। একটা ফর্মুলা, সব উত্তর। বোঝা গেল না যায়নি? কমেন্ট করো, আমি শুনতে চাই যে বোঝা গেল না যায়নি। যদি কেউ বলেছে যায়নি তাহলে আমি দেখাচ্ছি আবার, আর যদি কেউ বলেছে বোঝা গেছে তাহলে আর কিছু বলবো না এবার। হ্যাঁ স্যার বুঝেছি, একজন কমেন্ট করেছে, হ্যাঁ স্যার বুঝেছি। রনিত কমেন্ট করেছে, মৌ কমেন্ট করেছে, রোহিত কমেন্ট করেছে। আরেকবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মৌ লিখেছে, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো ফর্মুলা হচ্ছে ডি বাই 180 আর বাই পাই। যদি ডিগ্রিতে 60 ডিগ্রি চায়, বলে রেডিয়ানে মান, তাহলে ডি এর জায়গায় 60 বসিয়ে দাও, কাটাকুটি করো, আর ভ্যালুটা বার করে নাও, সমীকরণ সমাধান। আর যদি বলে আর দিয়ে দিয়েছে 2 পাই বাই 5, তোমাকে বললো ডিগ্রিতে এর মান কত, তাহলে ডিগ্রিতে এর মান এরকম ভাবে বার করো। এবার অনেকে বলবে স্যার আপনি এত জটিল করে দেখালেন কেন? হ্যাঁ আমি জটিল করে দেখিয়েছি, তোমরা সহজ করে দেখে নিতে চাও তা দেখে নাও। তাহলে 2 পাই বাই 5, পাইয়ের ভ্যালু কত বলেছি? স্যার আপনি তো বলেছেন 180, বসিয়ে দাও, নিচে 5, তাহলে 5 দিয়ে এমনি কেটে দাও, 36 72 বেরিয়ে যাবে। বোঝা গেল না? বোঝা যায়নি? এটা ডিগ্রি করে রাখো, তাহলে উত্তর ডিগ্রিতে বেরোবে। কনসেপ্ট এখানেও হয়ে যাবে। এই ফর্মুলাও ফেলতে হবে এমন নট নেসেসারি। পাইয়ের ভ্যালু 180 বসিয়ে দিলেও উত্তর বেরিয়ে যাবে। ধরো তোমাকে বলল 7 পাই বাই 9, এবার কি করব? 7 পাইয়ের জায়গায় 180 বাই 9, 9 দুগুণে 18, 20, 7 দুগুণে 14,
140 ডিগ্রি। বোঝা গেল না যায়নি? ব্যাস, নয় পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দাও, খেলা শেষ করো, আর না হলে আমার ফর্মুলায় ফেলো, খেলা শেষ করো। খেলা শেষ করা নিয়ে কথা। নেক্সট আমরা রেডিয়ান পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, যা পদ্ধতি বুঝে গেছি। এবার নেক্সট ফর্মুলায় আমরা যাব। নেক্সট ফর্মুলা কি বলছে? ধরো এইটা বলে দিয়েছে ব্যাসার্ধ আর। এইবার এইখানে আগের বারে চাপ কত বলেছিলাম বলো? আগের বারে চাপটা যখন আর হতো তখন বলেছিলাম কেন্দ্রে কোণ 1 রেডিয়ান। এবার বলে দিলাম চাপ আর নয়, যা খুশি করে দাও, চাপ আর নয়, চাপ আর নেব না, চাপ এস, চাপ সলভ, এস ফর সলভ। তাহলে যখন চাপ সলভ হয়ে যাবে তাহলে কি হবে? কেন্দ্রে কোণ উৎপন্ন হবে থিটা। ফর্মুলা তৈরি হলো এস ইকুয়ালস টু আর থিটা। ফর্মুলা কি তৈরি হলো? সেকেন্ড ফর্মুলা এস ইকুয়ালস টু আর থিটা। বোঝো, তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, চাপ দিয়ে দিয়েছে, তুমি কি করবে? তুমি ঘাবড়ে যাবে না? চাপ দিয়ে দিয়েছে, খুব ভালো ভালো বিষয়, তোমরা চাপের সমাধান করবে এস ইকুয়ালস টু আর থিটা দিয়ে। যেখানে ভ্যালু বসিয়ে দেবে, এখানে আর এই থিটার ভ্যালুটা কিন্তু রেডিয়ানে, ভুলে যেও না। এই থিটার ভ্যালুটা রেডিয়ান, মনে আছে তো? এটা 1 রেডিয়ান ছিল, তাহলে এটা থিটা কিন্তু রেডিয়ানে আছে। ব্যাসার্ধ, চাপ দেওয়া আছে, একদম ফর্মুলায় বসাবে, উত্তর বেরিয়ে যাবে। ডান হয়ে গেল। এবার আমি প্রশ্ন করছি, বলো প্রশ্নগুলো বলো। হয়ে গেছে, এটা বোঝা গেছে ফর্মুলা দিয়ে অঙ্ক হবে। প্রশ্ন করছি, বলো 1 ডিগ্রি বড় না 1 রেডিয়ান বড়? পাই রেডিয়ান বড় না 1 রেডিয়ান বড়? পাই রেডিয়ান বড় না 1 ডিগ্রি বড়? প্রথম উত্তর, প্রথমটার উত্তর দাও। কেউ যদি কথা বলতে চাও, বলে উত্তর দিতে চাও, বলে বলো। দেখো কেউ হ্যান্ড রেজ করছে কিনা, তাকে আমাকে দাও। প্রথম উত্তরটা শুনতে চাই। 1 রেডিয়ান বড় না 1 ডিগ্রি বড়? সি ফর রেডিয়ান। ঠিক আছে, দেখো কেউ হ্যান্ড রেজ করেছে কিনা একবার দেখো। শ্রেয়া উত্তর দিয়েছে 1 ডিগ্রি। আচ্ছা, ভেরি গুড। আর কে উত্তর দিচ্ছে দেখি? আর কে শুনছে দেখছি, মন দিয়ে শুনছে দেখি। দেওয়া যাবে কাউকে? কেউ কি হ্যান্ড রেজ করেছে? দেখো একবার। হ্যান্ড রেজ করেছে 1 রেডিয়ান। রোহিত বলছে 1 রেডিয়ান। ওকে, চলো উত্তর দেখাই। 1 রেডিয়ান মানে কি বলেছিলাম? একটু মন দিয়ে দেখা উচিত ছিল। 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। তাহলে 1 রেডিয়ান মানে কি? 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। এবার এদিকে হচ্ছে 1 ডিগ্রি। এবার বলো কে বড়? তাহলে 57 ডিগ্রি বড়, তার মানে সেই হিসাবে 1 রেডিয়ান বড়। কনসেপ্ট ক্লিয়ার? কোনো জটিলতা রাখবে না। এবার দেখো পাই রেডিয়ান আছে, 1 রেডিয়ান। পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। 1 রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। তাহলে কে বড়? 180 ডিগ্রি বড়, অবভিয়াস ব্যাপার। পাই রেডিয়ান বড়, খেলা শেষ। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, দেখার কিছু নেই। পাই রেডিয়ান 1 ডিগ্রির থেকে বড়, কারণ পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে যখনই আমরা কোণ হিসাবে পাই ব্যবহার করব, সেই পাইটা কিন্তু পাই রেডিয়ান হিসাবে ট্রিট হবে। আর যখনই আমরা অনুপাত বা আমরা বৃত্তের ক্ষেত্রে পরিধি, ব্যাসার্ধ এই সম্পর্কে পাই ব্যবহার করব, সেটা তখন 22/7 হবে। তাহলে আমি যদি লিখি পাই/4, তার মানে সেটা কখনোই বোঝাচ্ছে না যে 22/7/4। ঠিক, সেটা তখন এটাই বোঝাচ্ছে যে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড ইন্টু 22/7 বোঝাচ্ছে। ঠিক, তাহলে আবারও বললাম, এই জিনিসটা কিন্তু গুলিও না। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, এর মানে কি
পাই রেডিয়ান মানে 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড ইন্টু 22/7। কনফিউশনের কোনো জায়গা রাখবে না, একদম সলিউশন। চলো, আমাদের কোন পরিমাপের ধারণা ডান। নেক্সট কি টপিক বলছে? অনুপাত ও অভেদাবলী। চলো, অনুপাত ও অভেদাবলী, তারপরে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে লাস্টে আমরা পরের ক্লাসে বা তারপরের ক্লাসে আমরা উচ্চতা দূরত্ব নিয়ে কথা বলবো। আজকে এই তিনটে নিয়ে আলোচনা হবে। তাহলে চলো, এখন আমরা এটা করিনি, এখন অনুপাত ও অভেদাবলী। চলো অনুপাত সম্পর্কে একটু জানি। তাহলে এতক্ষণ ধরে যা বললাম কোন সম্পর্কে আইডিয়া করলাম, কোন কত রকমের হয়, কি বৃত্তান্ত, তার কি সম্পর্ক, কোণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক, বৃত্তীয় কোণ, ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে কোণ, সব পদ্ধতিতে কোণ সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল। এরপরে কোণ আমরা কি বলবো, এবার তিনটে কোণ যেখানে আছে সেইটার পরিমাপ পদ্ধতিতে আসতে হবে আমাদের, কারণ চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতি, চ্যাপ্টারের নাম ত্রিকোণমিতি। তাহলে তিনটে কোণ পরিমাপ পদ্ধতি কোথায় আছে? তিনটে কোণ পরিমাপ পদ্ধতিতে আছে ত্রিভুজ। তাহলে চলো একটা ত্রিভুজ এঁকে নেওয়া যাক। সবার প্রথমে একটা সমকোণী সুন্দর ত্রিভুজ আঁকবো। এই হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ। চলো এইবার এই সমকোণী ত্রিভুজের নাম দিয়ে দিলাম এ বি সি। এই সমকোণী ত্রিভুজের এইটা হলো সমকোণ 90 ডিগ্রি, ঠিক। এইবার আমাকে বলো তো যে অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। হলো। এইবার এই অতিভুজ দেখো, এই অতিভুজ দেখো দুটোর জায়গায় সূক্ষ্মকোণ করে বসে আছে। বলবে কেন স্যার দু জায়গায়? এই তো এক জায়গায় আছে, ওখানে কি করলো? আরে বাবা, এটা 90। আমরা কি জানি? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। আরে এই দুটো যদি 90 হয়ে যায়, তাহলে এই দুটো কোণ মিলিয়ে হবে 90। তার মানে কোণ এ প্লাস কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে কোণ এ আর সি মিলিয়ে যদি 90 হয়, তাহলে সেই কোণগুলো কি কোণ? সেই কোণগুলো হচ্ছে পূরক কোণ। তাহলে যদি দুটি কোণের সমষ্টি 180 90 ডিগ্রি হয়, তাহলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলা হয়। তার মানে এই দুটো কোণই পূরক কোণ। তার মানে পূরক কোণ মানে কি? এই দুটি কোণ অলওয়েজ 90 এর থেকে ছোট হবে, অলওয়েজ 90 এর থেকে ছোট হবে। তার মানে এই দুটো কোণই সূক্ষ্ম কোণ, এই দুটো কোণই সূক্ষ্ম কোণ। এ ও সি উভয় উভয়ই সূক্ষ্ম কোণ। উভয়ই সূক্ষ্মকোণ। তার মানে এই দুটো কোণের মধ্যে আমি এখন এইটাকে থিটা হিসাবে কনসিডার করছি। থিটাটা কি? গ্রিক লেটার। গ্রিকের যেরকম আমাদের ইংলিশে যেরকম অ্যালফাবেট আছে, বাংলায় অ ক খ আছে, ইংলিশে এবিসিডি আছে, সেরকম গ্রিকেও অনেক অ্যালফাবেট আছে, লাইক আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা, ফাই, ঠিক আছে, তারপরে ওমেগা, আয়োটা, সিগমা, আবার সিগমা ছোট আছে, বড় আছে, রো, ঠিক আছে, ঠিক আছে, নেওলা, তো এরকম অনেক কিছু আছে। তাহলে এই হচ্ছে গ্রিকের সব অ্যালফাবেট, ঠিক আছে। আরো অনেক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো না। দেখবে ফিজিক্যাল সায়েন্সে এইটা পেয়েছো, এটা মিউ, ঠিক আছে। পরবর্তীকালে আরো এই আলফা বিটা গামা দেখবে তোমাদের ভৌত বিজ্ঞানই আছে, ঠিক আছে। ভৌত বিজ্ঞানে তোমরা পড়েছো আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, ওই ব্যাস। এইগুলো হচ্ছে গ্রিক অ্যালফাবেট। তো ওই গ্রিক অ্যালফাবেটের মধ্যে একটা অ্যালফাবেট নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে থিটা, ঠিক আছে। জেনে নিলাম, সব মুছে দিলাম, কোনো এখন এত বেশি ভাবনা চিন্তা করার কিছু নেই। সিগমা আমি পড়িয়েছি রাশিবিজ্ঞানে, ক্যাপিটাল সিগমা ওটা, আবার ছোট সিগমা আছে আবার ফিজিক্যাল সায়েন্সে। যাই হোক, তাহলে এইটা হয়ে গেল আমার থিটা। থিটাকে কি বলছি? থিটাকে বলছি সূক্ষ্মকোণ। থিটাকে কি বলছি? সূক্ষ্মকোণ। তাহলে এই যে থিটা যেই সূক্ষ্মকোণ ধরলাম, তাহলে স্যার এটা তাহলে কি হলো? আরে বাবা, এটা তো 90 মাইনাস থিটা, এটাও সূক্ষ্মকোণ, কিন্তু আমরা ওটা এখন কনসিডার করব না, ওটা আমরা পরে আলোচনা করব পূরক কোণের ক্ষেত্রে। ওকে, আমাদের চ্যাপ্টার আছে পূরক কোণ, এই যে এইখানে, তখন এই জিনিসটা কাজে লাগবে। আসবো, সব বোঝাবো, চিন্তা নেই, কোথাও পালাচ্ছি না। তাহলে এখন আমি থিটাকে সূক্ষ্মকোণ ধরেছি, তাহলে অতিভুজ যার সাথে সূক্ষ্মকোণ করছে, তাহলে অতিভুজ যে বাহুর সাথে সূক্ষ্মকোণ করছে
সেটা হয়ে যাবে আমার ভূমি, আর ভূমি যার সাথে 90 ডিগ্রি কোণ করেছে সেটা হয়ে যাবে আমার লম্ব। তাহলে ডেফিনেশন তিনটের ক্লিয়ার হলো। অতিভুজ কাকে বলে, ভূমি কাকে বলে, লম্ব কাকে বলে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? অতিভুজ। এই সমকোণী ত্রিভুজ, এর সমকোণ এটা, এর বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ যার সাথে সূক্ষ্মকোণ করে আছে সেটা হলো ভূমি। অতিভুজ যেই সংলগ্ন বাহু সূক্ষ্মকোণের সাথে যুক্ত সেটা হলো ভূমি। তাহলে ভূমি যার সাথে সমকোণ করে আছে সেটা হবে লম্ব। হয়ে গেল। যদি এটা সূক্ষ্মকোণ ধরতাম তাহলে এটা ভূমি হতো, এটা লম্ব হতো। সেই জন্য এই কনসেপ্টে পরে যাব। আগে এই ছবিটুকু বুঝে নি। ক্লিয়ার? অতিভুজ, লম্ব, ভূমি ক্লিয়ার, ডান। এবার আমাকে বলো, এখানে দেখতে পাচ্ছি তিনটে বাহু লম্ব, ভূমি আর অতি। এবার আমি যদি অনুপাত ভাবি তাহলে আমরা কি দেখলাম? অনুপাত ও অভেদাবলী। তাহলে ত্রিকোণমিতির অনুপাত ও অভেদাবলী এইটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি যদি এই লম্ব, অতিভুজ আর ভূমি দুটো দুটো করে অনুপাত তো নেব, নিতে পারি দুটো অনুপাত করে, দুটো বাহু নিয়ে। তাহলে এই দুটো বাহুর অনুপাত নিয়ে যদি আমি অনুপাত করি, টোটাল কখানা অনুপাত পাবো বলো তোমরা, কমেন্ট করো। যদি তিনটে এখানে বাহু আছে লম্ব, ভূমি আর অতি, আমি দুটো দুটো করে নিয়ে অনুপাত করতে চাই, তাহলে টোটাল কটা অনুপাত পেতে পারি বলো, কমেন্ট করো। টোটাল কটা অনুপাত পেতে পারি বলো? 6টা অনুপাত পেতে পারি। রোহিত বলে যে 6টা অনুপাত পেতে পারি। ভেরি গুড। কেন 6টা অনুপাত পেতে পারি? দেখো, এটা লম্ব অতিভুজ, অতিভুজ লম্ব, লম্ব ভূমি, ভূমি লম্ব, লম্ব ভূমি অতি, অতি ভূমি। এরকম আমরা টোটাল কটা অনুপাত পেতে পারি? 6টা অনুপাত পেতে পারি। কারেক্ট আছে, কোনো প্রবলেম নেই, কোনো ডাউট নেই। চলো সেই 6টা অনুপাত দেখে নিই। তাহলে 6টা অনুপাতের নাম দেওয়া হয়েছে। প্রথম নাম সাইন থিটা। এবার এটা SINE সাইন ছিল, ঠিক আছে। সাইন কথাটা এসছে সিনাস থেকে। এবার সিনাস বা সাইনের কনসেপ্ট কি হয়েছে, অনেক আগে আমাদের ভারতীয় গণিতবিদ আর্যভট্ট তার লেখা বইতে তিনি এই সাইনের কথা বা সাইনের কোণগুলো, সাইনের কোণের মান ক্যালকুলেট করে গেছেন। এবং তারপরে কি হয়, তার এই সব ক্যালকুলেশন বা তার এই রিসার্চ, সেটা কি হয়, আরবি ও ল্যাটিন ভাষায় ডাব হয়। ডাব মানে তোমরা এখনকার দিনে যে ডাব করা সিনেমা দেখো, ঠিক, হিন্দি ডাব, তেলেগু ডাব, তেলেগু সিনেমা হিন্দিতে ডাব করে দেখো, ঠিক আছে, সবাই তোমরা জানো। তো তখন ডাব হতো কিরকম, তখন হচ্ছে অন্য ভাষায় অনুবাদ করা হতো, ঠিক আছে। যেরকম আমরা এখন ভিজুয়াল অনুবাদ দেখি, সেখানে অডিও ভিজুয়াল অনুবাদ হতো না, তখন রিটেন জিনিস অনুবাদ হতো। তখন কি হয়, এই আমাদের যে আর্যভট্ট যে সাইনের বা কোসাইনের কথা বলে গেছিল, সেটা তখন ল্যাটিন এবং গ্রিক ভাষায় অনুবাদ হয়। তখন ল্যাটিন ভাষায় এটাকে সিনাস বলা হয়। এবার সিনাস যখন ইউরোপে চলে গেল, ছড়িয়ে পড়লো, তখন সিনাসকে সবাই সাইন, SINE সাইন বলে ব্যবহার করতে শুরু করলো। SINE, এই কথাটা আমরা বলছি SIN সিন হয়, বাট আমরা বলছি দেখো সাইন থিটা, কারণ এটার পুরো নাম হচ্ছে সাইন, SINE সাইন থিটা, ঠিক আছে। তারপরে একজন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী বা অধ্যাপক, জ্যোতির্বিজ্ঞানী তথা অধ্যাপক, গণিত অধ্যাপক, তো তিনি কি করেন, তার নাম ছিল এডমার্ড গুন্টার, ঠিক আছে। তো তিনি প্রথম বলেন যে এই সিনাস কথাটাকে, সিনাস বা এই সাইন কথাটাকে ছোট করে SIN সেইন বা SIN সাইন বলছি মুখে, বাট এই এই ডেফিনিশনটা দেয়, মানে এইভাবে লিখবো SIN, এই নোটেশনটা তিনি দেন। তো সেইটাই এখন প্রচলিত হয়ে গেছে। তো সাইনকে আমরা কি বলে থাকি, লম্ব বাই অতিভুজ। তারপরে কি কসকে কি বলে থাকি, কোসাইন বা কস, শর্টে লিখি কস, সেটাকে বলে থাকি ভূমি বাই অতিভুজ। তারপরে কি থাকে, ট্যান থিটা, সেটাকে কি বলে থাকবো, লম্ব বাই ভূমি। তারপরে থাকে কট থিটা, সেটাকে কি বলে থাকি, ভূমি বাই লম্ব। তারপরে কি বলবো, আচ্ছা, কোসেক থিটা, সেটাকে সাইনের উল্টো, অতি বাই লম্ব। আর লাস্টে আসছে সেক থিটা, সেটা কসের উল্টো, অতি বাই ভূমি। দেখো সব কটা অনুপাত কভার করলাম। এই হলো 6টা অনুপাত, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এই 6টা অনুপাত নিয়ে কিন্তু আমাদের মেন যে কাজকর্ম, সেটাই 6টা অনুপাত নিয়েই হবে, ঠিক আছে। এইবার এই 6টা অনুপাতের সাথে আরো অনেক রিলেশন পাওয়া যায়। সেই রিলেশনগুলো কি একবার একটু দেখে নিই। সেই রিলেশনগুলো হচ্ছে কিরকম রিলেশন, দেখো, 1 নম্বর সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সেটা হয়ে যায় 1। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি,
1 কোসেক থিটা, এইটা নিচে নিয়ে চলে গেলাম, তাহলে আবার এইভাবে লিখতে পারি কোসেক থিটা ইকুয়ালস টু 1 সাইন থিটা। ডান। 2 নম্বর ট্যান থিটা কট থিটা 1, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1 কট থিটা, এগুলো সব ফর্মুলা হিসেবে ভাবতে পারো, ঠিক আছে। আবার কট থিটা ইকুয়ালস টু কি হবে 1 ট্যান থিটা। চলে আসি cos থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1 সেক থিটা, সেক থিটা ইকুয়ালস টু 1 cos থিটা। ওকে, ডান। এবার ট্যান থিটার সাথে সাইন থিটার আবার একটা রিলেশন আছে, কিরকম, যে ট্যান থিটাকে কি লেখা যায় সাইন থিটা বাই cos থিটা। আবার যেহেতু ট্যানের উল্টো কট, তাহলে কট থিটাকে কি লিখতে পারবো cos থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, ওভারঅল একটা আইডিয়া হয়ে গেল। এছাড়া কিছু অভেদাবলী আছে, এছাড়া সেই অভেদাবলীগুলো একটু আলোচনা করে দিই, এটা বোঝা গেল। চলো অভেদাবলীগুলো একটু দেখে নিই। অভেদাবলী মানে কি, যেইগুলো সব ভ্যালুর জন্য, সব মানের জন্য সত্য, থিটার সব মানের জন্য সত্য। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এখান থেকে বলা যায় সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, একবার কস স্কোয়ারকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ডান। ঠিক সেম ভাবেই আরেকটা পাই, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে কি দাঁড়ালো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস এই মাইনাসটা এদিকে আসলো ট্যান স্কোয়ার থিটা। আবার যদি আমি ট্যান স্কোয়ার থিটার ভ্যালু জানতে চাই, তাহলে সেটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক সিমিলারলি কোসেকেরটা তোমরা বার করবে, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1 হয়, বাকিটা বার করবে, লিখে দিলাম এটা। ওকে, বাকিটা বার করবে। এরপরে চলে আসবো কিছু আদর্শ কোণ। তার মানে এতক্ষণ থিটা 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 বলে যাচ্ছিলাম, এবার এই যে থিটা কোণটা ছিল, এই থিটা কোণের মানটাকে না নির্দিষ্ট করব। কি কি মান করব, 0 দিয়ে চেক করব, 0-র পরে চেক করব কত 45, আচ্ছা 0-র পরে 30 ডিগ্রি চেক করব, 45 ডিগ্রি চেক করব, 60 ডিগ্রি চেক করব, 90 ডিগ্রি চেক করব, দেখি কি কি বেরোয়। এইটা মনে রাখার একটা ট্রিক বলে দিচ্ছি। কি ট্রিক, আচ্ছা এখানে লিখছি সাইন থিটা, ঠিক প্রথমে এটা 0, তারপর 30, 45, 60, 90। সাইন থিটা এখনো আসছি না, সাইন থিটা আসার আগে 0 থেকে 90 আমি মান বার করব। হ্যাঁ স্নেহা বলেছে, বুঝতে পারলাম। দেখো ট্রিক 0 1 2 3 4 লিখে দিলাম, 0 থেকে 4। এবার সবাইকে 4 দিয়ে ডিভাইড করে দাও, সবাইকে রুট করে দাও, এইটা এটা কেটে 1 হয়ে গেল, এইটা এটা কেটে 2 হয়ে গেল। 0/4 0, তার মানে 0/4 0, 0 রুট করলে 0, 1-এর রুট করলে 1, 4-এর রুট করলে 2, এখানে 1 হয়ে গেছে, 1-এর রুট করলে 1, 2-এর রুট করতে পারবো না, √2 থেকে যাবে, 3-এর রুট করতে পারবো না, √3, 4-এর রুট করলে 2, 1-এর রুট করলে 1। এই দেখো সাইনের টেবিল পেয়ে গেলাম। এইটা সাইন 0 ডিগ্রির ভ্যালু, এটা 0 ডিগ্রি, হ্যাঁ সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, 30 ডিগ্রির ভ্যালু হাফ, 45-এ √1/√2, 60-এ 1√3/2, আর 90-তে 1। ঠিক সিমিলারলি যদি কস বার করতে হয়, এই লাস্ট থেকে লিখে দাও, উল্টো করে লিখছি জাস্ট, হলো। যদি ট্যান বার করতে হয়, ট্যান মানে কি বলেছি সাইন বাই কস, ওপরে সাইন নিচে কস, ভাগ করে দাও,
ট্যান বার করতে হবে, সাইন বাই কস বলেছি, ওপরে সাইন নিচে কস, 0/1 0, 1/2/√3/2, 1/√3, 1/√2, 1/√2 1, √3/2 1/2 ভাগ করছি কিন্তু এগুলো সব, তাহলে √3 1/0 অসংজ্ঞাত। ঠিক আছে, হয়ে গেল। এবার কেউ বলবে স্যার কট, হ্যাঁ কটকে এক্ষুনি কট করবো, দেখো ট্যান লেখা আছে, উল্টো করে লিখে দাও, ইনফিনিটি 1 1/√3 0, ডান। ঠিক সেমভাবে যদি এখন কেউ বলে কোসেক, কোসেক মানে কি সাইনের উল্টো, সাইনকে উল্টে দাও, কোসেকের ভ্যালুগুলো পেয়ে যাবে, কসকে উল্টে দাও, সেকের ভ্যালু পেয়ে যাবে, এমনি করে পুরো টেবিল বের করে নেওয়া যাবে। বোঝা গেল? ডান। যাই এগোই আমরা, আর অনেক কিছু আছে বলা, সময়ের অভাবে বলতে পারছি না, কারণ তোমরা জানোই এই সময় আমাকে সাজেশান নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু এত বিষয় আছে, এত বিষয় যেগুলো বলে শেষ করতে পারবো না। ত্রিকোণমিতি এত বড় একটা ভাস্ট জিনিস। ঠিক আছে, যতটা পারছি আজকে বলবো, বাকি যা পড়ে থাকবে আবার কালকে আর পরের দিন বলবো, অসুবিধা নেই। চলো এরপরে যাব একটা নতুন জিনিস। দেখো একটা জিনিস, এগুলো আমাদের কাজে লাগবে। সাইন থিটার মান কখনো -1 থেকে বড়, মানে -1 থেকে ছোট হবে না, আর +1 থেকে বড় হবে না। সাইন থিটার মান কখনো -1 থেকে ছোট হবে না, +1 থেকে বড় হবে না। সেম ভাবে কস থিটার মানও 1 থেকে বড় হবে না, -1 থেকে ছোট হবে না। ট্যান থিটার মান -∞ থেকে +∞ অবধি হতে পারে, সেরকম কট থিটার মান অসীম থেকে অসীম অবধি যেতে পারে। আর পড়ে রইল কে? পড়ে রইল কোসেক, কোসেক আর সেক। তাহলে দেখো সাইনের মান -1 আর 1 এর মধ্যে আছে, কোসেকের মানটা একটুখানি ঘটমটো, একটু মাথায় রাখবে। কোসেকের মান 1 থেকে বড় হবে বা 1 সমান হবে, আর এবং কোসেক থিটার মান -1 থেকে ছোট বা -1 সমান হবে, কিন্তু 1 আর -1 মাঝখানে কোনো মান হবে না। বোঝা গেল? -1 থেকে ছোট বা -1 থেকে -1 সমান হবে, -1 থেকে ছোট হবে, আর কি হবে +1 থেকে বড় বা +1 সমান হবে। আর সেকেরও তাই, সেক থিটাও তাই, +1 থেকে বড় বা +1 সমান হবে, আর -1 থেকে ছোট বা -1 সমান হবে। তার মাঝের কোনো ভ্যালুর জন্য সেকের মান পাওয়া যাবে না। ঠিক আছে, বোঝা গেল? ডান। এইটা আমার কাজে লাগবে, এটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা এক্ষুনি দেখবো, আমাদের অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট চলে আসি, সেটা হলো পূরক কোণ। আমরা লাস্ট যে টপিক আজকে পড়বো, পড়ে অঙ্কের দিকে যাব, সেটা হলো পূরক কোণ। তাহলে পূরক কোণ জিনিসটা কি? এক্ষুনি একটা ত্রিভুজ এঁকেছিলাম, এইটা 90 বলেছিলাম, এইটাকে থিটা বলেছিলাম, তাহলে এই কোণটা কি হয়ে যাবে? 90 - থিটা। এবার আমি এই ত্রিভুজটাকে ঘুরিয়ে আঁকছি, এটা 90, এইটা এখন থিটা, আর এইটা এখন 90 - থিটা। তাহলে এটা আমার যদি এ বি সি হয়, তাহলে এটা তো বি থাকবে, এইটা তো বি থাকবে, কিন্তু কি হয়ে যাবে দেখো, এটা আমার বি, অ্যাঙ্গেলটা বি থাকছে, বাট এটা সি এর জায়গায় চলে এসছে, সিটা এ এর জায়গায় চলে গেছে, এইটুকু শুধু চেঞ্জ হয়েছে। এবার এই ত্রিভুজের রেসপেক্টে এইটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এই ত্রিভুজের রেসপেক্টে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। এবার এখান থেকে বার করব সাইন থিটা, এখান থেকে সাইন থিটা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ মানে এ বি বাই এসি। বার করলাম কস থিটা, সেটা কি হবে? ভূমি বাই অতিভুজ, এক্ষুনি জানি, বিসি বাই এসি, সেম ত্রিভুজ। এদিকে বার করব সাইন থিটার জায়গায় এবার কে এসে গেছে? 90 - থিটা। সূক্ষ্মকোণ এখন কে? 90 - থিটা। কেন? এটা পূরক কোণ, তাহলে 90 - থিটা, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি, তার মানে কি হয়ে গেল? বিসি বাই
এসি। ওকে, এবার বিসি বাই এসি মানে কি পেয়েছি দেখো, ওই একই ত্রিভুজেই বিসি বাই এসি মানে কি কস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান সমান লিখতে পারি তো কস থিটা, আর এদিকে লিখতেই পারি সাইন 90 মাইনাস থিটা। দেখো ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক সেম ওয়েতে যখন কস 90 মাইনাস থিটা করলাম, যেই কস মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমিকে এবি, অতিভুজ এসি, দেখো এবি বাই এসি মানে সাইন থিটা, তাহলে কস 90 মাইনাস থিটা মানে কে সাইন থিটা। দেখো পেয়ে গেলাম, তাহলে সেক 90 মাইনাস থিটা মানে কে কোসেক থিটা, ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা, কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা। ডান, পুরক্ষণের কোণানুপাত শেষ। বোঝা গেল? খুব দ্রুতগতির সাথে করতে হচ্ছে, বুঝতেই পারছো। আমাদের সাজেশনের সময় আমাদের এতগুলো থিওরিকে কভার আপ করে আমাদের অঙ্কে যেতে হবে, এবং চিন্তা নেই থিওরিটা তাড়াতাড়ি পড়িয়েছি, অঙ্ক আস্তে ধীরেই দেখাবো, কোনো টেনশনের ব্যাপার নেই। কোনো ডাউট থাকলে সব ক্লিয়ার করব, কথা বলবো তোমাদের সাথে, তোমরাও কথা বলো, আমারও ভালো লাগবে। তোমাদের কোনো ডাউট থাকলে সেটা উত্তর দিতে পারলে ভালো লাগেই অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এত কিছু পড়িয়ে দিয়েছি, সবার এখন মাথা বনবন করে ঘুরছে, ঠিক আছে? অঙ্ক করব, চিন্তা নেই, ভিডিওটা থাকবে বাড়িতে, সন্ধ্যেবেলা হোক বা কালকে সকালে হোক আরেকবার দেখে নিও, আবার নোট ডাউন করে নিও। চলো অঙ্কের দিকে যাই এবার, অনেক হয়ে গেল আলোচনা, এবার করব অঙ্ক। আরে অঙ্ক আসছেই না, চলো এতক্ষণে বহু বিকল্পী প্রশ্ন পেয়েছি, তাহলে এমসিকিউ চলো করা যাক। প্রথম প্রশ্ন, সাইন এ প্লাস কস বি ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি এর মান। প্রথমত দেখো এখানে খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এক্ষুনি আমি বলেছিলাম না যে সাইন থিটার মান কি হতে পারে -1, আর 1 এর মধ্যে সেরকম কস থিটার মানও কি হতে পারে -1 আর 1 এর মধ্যে, মানে 1 এর থেকে বড় কখনোই হবে না, ম্যাক্সিমাম 1 হতে পারে, 1 এর থেকে বড় কখনোই হবে না। এবার বলেছে সাইনে কস বির মান 2, তার মানে কি বলতে চাইছে? তার মানে পরিষ্কার ইন্ডিকেট কি করছে আমাকে, যে বলছে সাইন এ সমান সমান 1, কস বি সমান সমান 1। বলো কেন? তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার আপনি কি বললেন? সাইন এ সমান সমান 1 আর কস বি সমান সমান 1, বলো কেন? কারণ একটাই তো, সাইনে 1 কস বি 1, তাহলেই তো 1 + 1 2 হবে। এবার সাইনের মান, কেউ বললো না স্যার সাইনের মান 2 কসের মান 0, হতেই পারে, কস 0 হতেই পারে, সাইন কি 2 হবে? সাইনের মান কি বলেছি -1 আর 1 এর মধ্যে, 1 এর বাইরে তো যেতে পারবে না, ফেসে গেছে সাইন। তাহলে ওকে কি হতে হবে, আইদার 1 হতে হবে, না হলে মারধর খেয়ে যাবে। আর কস বলছে বাবা আমি তো ভেবেছিলাম 0 হয়ে বেরিয়ে যাব, ও বলছে ঠিক আছে দে ভাই 1 আমি হয়ে যাই, তুই 1 হয়ে যা, চল 2 মিলে গেছি, হলো সাইন আর কস 1 হয়ে গেল। বার করতে দিয়েছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি। ওকে, খুব ভালো বিষয়। সাইন এ 1 মানে কি সাইন 90 ডিগ্রি, এ সমান সমান 90 ডিগ্রি, ভেরি গুড, বোঝা গেল? এ সমান সমান 90 ডিগ্রি। হ্যাঁ, সবাই উত্তর দিতে শুরু করে দিয়েছে। এবার cos b 1, তাহলে b সমান সমান, আচ্ছা cos b কি লিখতে পারি 1, তো তাহলে কি হবে 1 কখন হবে বলো? 1 কখন হয়? যখন cos 0 ডিগ্রি থাকে, তাহলে b সমান সমান 0 ডিগ্রি, ভেরি গুড। জানতে চেয়েছে কার মান, সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ। আচ্ছা সাইনের মান 1, কস বির মান 1, তাহলে সাইন স্কোয়ার এর মানও কি হবে 1, কস বির মান 1। এইভাবেও ক্যালকুলেশন করে করতে পারো, আর না হলে ডিরেক্ট 1 স্কোয়ার
মানে 1 + 1 2, অপশন সি। অত ভাবার কিছু নেই, বোঝা গেল? সাইন এ 1 কস এ 1, কারণ এ কস বি 1, এর বেশি এর কম এদের কারোর মান হতে পারে না। 1.5ও হবে না, 1.1ও হবে না, 1ই হতে হবে, প্রপার 1 আর 1 হলেই 2 হবে, না হলে হবে না। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট পরের অঙ্কে যাই। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত? 180 ডিগ্রি, বা উত্তর 180, যা দেয়নি। ও 120 ডিগ্রি, যা উত্তর তো 120 ডিগ্রি দেয়নি। ও দেখেছো, বলেছে বৃত্তীয় মান। বলো তো বৃত্তীয় মান মানে কি বলেছিলাম? বৃত্তীয় মান মানেই রেডিয়ান, বৃত্তীয় মান মানেই বুঝতে হবে রেডিয়ান। তাহলে এটাকে কি করব? রেডিয়ানে নেব। ফর্মুলা কি শিখিয়েছি? ফর্মুলা শুধু কথা বলবে, d/180 সমান r/পাই। 120 বসিয়ে দাও, ডি এর জায়গায় 180 বসিয়ে দাও, r/পাই। 0 0 কাটলো 6 দিয়ে, 6 দুগুণে 12, 3 6 18, পাই গুণ হয়ে যাবে r = 2 × π/3। অপশন কই? 2 × π/3, অপশন বি। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেছে? ফর্মুলায় ফেলেছি d/180, তাহলে 120 বসলো, 0 0 কাটলো, 2 দিয়ে 6 দিয়ে কাটলাম 6 3, পাই গুণ হয়ে গেল, বসে গেল। নেক্সট 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি এর মান হবে, আচ্ছা এর মান কি হবে? 1, আচ্ছা এদিকে করার দরকার নেই, এখানে করে দিই। চলো 1 - cot স্কয়ার, cot স্কয়ার 60 ডিগ্রি কি হবে? cot স্কয়ার 60 ডিগ্রির মান আমরা এক্ষুনি টেবিল বানিয়েছি। cot স্কয়ার 60 ডিগ্রির মান কত হবে? cot স্কয়ার 60 ডিগ্রির মান 1/√3, tan 30 এর মান, তাহলে 1/√3 স্কয়ার বাই 1 + 1/√3 স্কয়ার, তার মানে স্কয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে। 1 - 1/3, 1 + 1/3, লসাগু করে দিও 3, 3 - 1, নিচেরটা লসাগু হলো 3, 3 + 1, 3 3 কেটে গেল, এখানে কত হচ্ছে? 3 - 1 2, তাহলে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 4, 1/2। ও 1/2 বেরিয়েছে। 1/2 মানে কার ভ্যালু? cos 60 ডিগ্রির ভ্যালু 1/2 না cos 30 ডিগ্রির ভ্যালু? sin 30 ডিগ্রি হচ্ছে 1/2, তার মানে cos 60 ডিগ্রি, অপশন বি। বোঝা গেল না যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, সবাই উত্তর দিয়েছে বি। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। sin 71 ডিগ্রি sin স্কয়ার 71 ডিগ্রি sin স্কয়ার 19 ডিগ্রি এর মান দেখো, যখনই এরকম ডিগ্রির কোশ্চেন আসবে, মানে পূরক কোণের অঙ্ক আসবে, 71 19 এরা পরস্পর পূরক কোণ, যে কোনো একটাকে পরিবর্তন করব, নয় 71 কে নয় 19 কে, তাহলে আমি কি রাখলাম? sin স্কয়ার 71 ডিগ্রি রাখলাম। এটাকে কি করব? sin স্কয়ার 19 কে কি লেখা যায়? 90 - 71, 90 - 71 লিখতে পারি। এবার sin 90 - থিটা কি হয়ে যাবে? cos থিটা। তাহলে sin স্কয়ার 71 ডিগ্রি প্লাস cos স্কয়ার 71 ডিগ্রি কি হয়ে যাবে? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, দেখো দুটোর থিটা সেম আছে, 71 71। খেলা বুঝেছো? ভয়ঙ্কর খেলা হচ্ছে। চলো পরের অঙ্কে যাব। সেম অঙ্ক দিয়েছে, শুধু একটু ঘুরিয়ে। তাহলে আমি কি রুল শেখালাম? এক্ষুনি বললাম যে পূরক কোণ থাকবে, যে কোনো একটাতে চেঞ্জ করব। দেখো 31 59, 31 59, নয় 31 গুলোকে 59 নেব, নয় 59 গুলোকে 31, যেটা তোমরা বলবে সেটা করব। বলো তোমাদের জন্য, চলো ভোট করো যে কোনটা চেঞ্জ করব, 31 না 59, যেটা বলবে সেটাতেই করে দেখাবো। চলো প্রথমে রোহিত লিখেছে 31, শ্রেয়া লিখেছে, ব্যাস এই তো 31 একজন লিখেছে, একজন লিখেছে 59। চলো দুবার করতে হবে আমাকে অঙ্কটা, ঠিক আছে করে দেবো তোমাদের জন্য। তাহলে সবার প্রথমে 31 কে চেঞ্জ করছি। 31 কে চেঞ্জ করব, কি লিখবো? 90 - 59, বাকি 59টা সেম থাকলো। পরের এই কসটাকে কি লিখবো? cos 90 - 59 প্লাস sin 59টা সেম থাকলো, ডান। sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, cos থিটা
ইন্টু আবার এখানে কস থিটা মানে 59, এখানে কস 90 মাইনাস থিটা, এটা থিটা, কস 90 মাইনাস থিটা সাইন 59 ইন্টু সাইন 59। দেখো কস স্কোয়ার 59, কারণ কস ইন্টু কস, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হয়, সেরকম কস থিটা ইন্টু কস থিটা, কস স্কোয়ার 59 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা সাইন স্কোয়ার 59। তার মানে কি বেরোলো 1, অপশন এ। ওকে, বলে দিয়েছে। চলো মুছে ফেলবো, মুছে ফেলবো, এক্ষুনি মুছে ফেলবো, আবার করব, আবার করব। সাইন 31 রেখে দিলাম, 59 কে চেঞ্জ করব, 59 কে চেঞ্জ করব, কস 90 মাইনাস 31 করতে পারি, প্লাস কস 31, এই 59 কে চেঞ্জ করব, সাইন 90 মাইনাস 31 করতে পারি, কোনো ভুল নেই, কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই। তাহলে সাইন 31 ডিগ্রি কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, তার মানে সাইন 31 ডিগ্রি কস 31 ডিগ্রি ইন্টু কস 31 ডিগ্রি ইন্টু এটা সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, এখানে থিটা কে 31, আবার কে, তাহলে কি হয়ে গেল সাইন স্কোয়ার 31 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 31 ডিগ্রি। কি নিয়ম? একটা নিয়মে অঙ্ক শিখবো, 10টা অঙ্ক হবে, প্রসেস বুঝতে হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, অপশন এ। যেভাবে করো অঙ্ক মিলবে, শুধু মাথায় রাখবে একটাতে 31 কে চেঞ্জ করবে, একটাতে 59 কে চেঞ্জ করবে, কোনোদিনও অঙ্ক মিলবে না। নয় দুটো 31 কে ধরো, মেরে মুড়ে 59 করো, আর নাহলে দুটো 51 কে ধরো, থাপ্পড় মেরে 59 কে, দুটো 59 কে 31 করে দাও, ব্যাস অঙ্ক মিলতে বাধ্য। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। a প্লাস বি 90 ডিগ্রি, খুব ভালো বিষয়। আমি কি করব? tan a ইকুয়ালস টু 7/12, খুব ভালো বিষয়। cot b এর মান জানতে চেয়েছে, হ্যাঁ এইটা একটা বিষয় যে cot b এর মান কি। চলো তাহলে এবার ছবি যদি আমরা আঁকি, তাহলে ছবি কি বলছে, a প্লাস বি মানে এটা 90, এটা যদি ধরো a হয়, এটা যদি b হয়, এটা ধরো c ধরে নিলাম, তাহলে এই কোণটা a প্লাস বি 90 ডিগ্রি বলছে। ওকে, তাহলে a প্লাস বি যদি 90 হয়, তাহলে a ইকুয়ালস টু কি বলতে পারি 90 মাইনাস বি, এটা বলা যায়। a ইকুয়ালস টু 90 মাইনাস বি। এবার কি বলেছে tan a ইকুয়ালস টু 7/12, এর জায়গায় কি লিখতে পারি tan 90 মাইনাস বি ইকুয়ালস টু 7/12। বাবুরা বলো tan 90 মাইনাস বি কি হবে? tan 90 মাইনাস থিটা, tan কিসে চেঞ্জ হবে কটে, তাহলে cot থিটা, থিটাকে বি 7/12। দেখো দেখো দেখো, তোমরা দেখছো, তোমরা দেখছো, বোঝা গেল না যায়নি? কার বুঝতে অসুবিধা হয়েছে? সবাই বুঝতে পেরেছে আমি জানি। শূন্যস্থান পূরণে চলে এলাম আমরা, কিন্তু গতি, আমরা এক্সপ্রেস ট্রেনে চড়ে গেছি, কিন্তু আমরা গতির সাথে এগোচ্ছি, গতিতে কোনো ক্ষতি নেই। কি দিয়েছে? সাইন থিটা ইকুয়ালস টু কস 2 থিটা দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে ট্যান স্কোয়ার 2 থিটার মান কত। ট্যান স্কোয়ার 2 থিটার মান, খুব ভালো বিষয়। এইবার যখন এরকম ধরনের অঙ্ক দেখবে, এদিকে সাইন এদিকে কস, দুটোকে চেষ্টা করবে এক করে নেব, আইদার এই সাইনটাকে কস বা এই কসটাকে সাইন। তাহলে কস থিটাকে কি লেখা যায়? সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে এখানে কস, এটা থিটা মানে 2 থিটা, সেটাকে কি লিখতে পারি সাইন 90 মাইনাস 2 থিটা লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না লিখতে পারি? এইবার তোমাদের মধ্যে খুব উৎফুল্ল হয়ে কেউ কেউ কি বলবে, স্যার দুদিক থেকে সাইন সাইন কেটে দিন। ব্যাস, যেই তোমরা দুদিক থেকে সাইন সাইন কাটবে, অমনি স্যার বলবে আমিও নাম্বারটা কেটে দিই। দুদিক থেকে সাইন সাইন কখনোই কাটবে না। দেখো শিখে নাও, এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখেছি এটা, পরের লাইনে সুতরাং, এই এদিকে সাইন থিটা, এদিকে কি আছে সাইন 90 মাইনাস 2 থিটা, সুতরাং দিয়ে কি লিখবো থিটা ইকুয়ালস টু 90 মাইনাস 2 থিটা। এইখান থেকে আবার অনেকে করে দেবে ইমপ্লাই দ্যাট, ভুল।
ভুল। সাইন থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস 2 থিটা। ছোট্ট জিনিস শিখে নাও, 2 নম্বরে না হলে ভুল হতে পারে। সাইন থিটা ইকুয়ালস টু সাইন 90 মাইনাস 2 থিটা, দুদিক থেকে সাইন সাইন কাটবে না, সুতরাং দিয়ে লিখবে থিটা সমান সমান 90 মাইনাস 2 থিটা। হ্যাঁ, দুদিক থেকে সাইন সাইন উড়ে যাচ্ছে, তার মানে কি এরকম ভাবে কেটে দেবো প্লাস মাইনাসের মতো? না, 2 3 যেরকম কাটি সেরকম কাটবো না। এরপরে আবার ইমপ্লাইজ দ্যাট থিটাটাকে এ পাশে নিয়ে আসবো, থিটা এদিকে মাইনাস 2 থিটা, এদিকে এসে প্লাস 2 থিটা, 90 ডিগ্রি হয়ে গেল 3 থিটা, 90 ডিগ্রি 3 দিয়ে কাটছি 30। দেখো থিটার ভ্যালু কত? 30। জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে tan স্কোয়ার 2 থিটা। শান্তি দেবে না। এই দেখো লিখবো, অ্যাকুরেটলি লিখবো যাতে ভুল না হয়। tan স্কোয়ার মানে কি? tan 2 থিটা তার হোল স্কোয়ার। 2 থিটা মানে কি? থিটার ভ্যালু 30 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 30 ডিগ্রি, তার মানে কি? tan 60 ডিগ্রি তার হোল স্কোয়ার। 60 ভ্যালু কত? √3। বোঝা গেল না? যায়নি? পরের প্রশ্ন, থিটা এর মান পাই বাই কে হলে সাইন থিটা কস থিটার মান সমান হয়। কে সমান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, থিটার মান পাই বাই কে হলে সাইন থিটা কস থিটার মান সমান হয়। চলো, থিটার মান কি হবে যাতে সাইন থিটা কস থিটা সমান হয়? এই বলেছে, খুব ভালো বিষয়। চলো, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 1 হয়ে গেল। তার মানে কি? tan থিটা ইকুয়ালস টু 1। থিটার মান পাই বাই কে, তাহলে tan পাই বাই কে ইকুয়ালস টু tan পাই বাই 4। কেন? tan 45 ডিগ্রির মান 1 হয়। 45 মানে কি? 45 মানে এই কেস 4 পাই বাই 4, তাহলে 45 ডিগ্রি মানে পাই বাই 4। কনসেপ্টে যেন কোনো ভুল না থাকে, কনসেপ্টে কোনো ভুল না থাকে। 45 ডিগ্রি পাই বাই 4, তাহলে এখান থেকে আবার সুতরাং দেব, ভুলেও আবার ট্যান ট্যান কেটে দেবে না, তাহলে দেখবে স্যারও টান দিয়ে কেটে অঙ্কটাকে 0 করে দেবে। পাই বাই 4, সুতরাং কে এর মান 4। আর কি তোমাদের দরকার বলো? উত্তর দাও। কে এর মান 4, বোঝা গেল? পাই পাই কেটে গেল, কে ইকুয়ালস টু 4। হ্যাঁ, কি আছে? কিছু আছে? জাদু জাদু, অঙ্ক মানে ম্যাজিক। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের পরিমাণ থিটা হলে কট থিটা সমান। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ বলেছে, আবার সমকোণী এমনি এমনি বলেনি, সমকোণী সমদ্বিবাহু, তার মানে এই বাহুটা সমান এই বাহুটা, তার মানে এটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি। এবার এই সূক্ষ্মকোণ বলে দিয়েছে, এইটা যদি থিটা হয় তাহলে এটা আলফা। এবার থিটা সমান সমান আলফা, কারণ কি বলেছে? দুটো কোণ সমান, তাহলে এখানে হয়ে গেল থিটা। কোনো প্রবলেম নেই। তাহলে কি জানতে চেয়েছে? কট 2 থিটার মান। তাহলে আমরা কি জানি? এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের থিটা প্লাস থিটা দ্যাট ইজ 90, তাহলে 2 থিটা ইকুয়ালস টু 90, থিটা ইকুয়ালস টু 45। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? এক্ষুনি কনসেপ্ট দাঁড় করালাম। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী এঁকেছি, সমদ্বিবাহু সাইন দিয়েছি, তাহলে যদি বাহু দুটো সমান হয় তাদের বিপরীত কোণের মানও সমান হবে। এটা থিটা হলে এটাও থিটা হবে, একদম ক্লিয়ার থাকবে। থিটা থিটা, এবার এটা 90, এক্ষুনি সম্পূরক কোণ, পূরক কোণের কনসেপ্ট বলেছি। পূরক কোণ থিটা প্লাস থিটা দ্যাট ইজ 90 ডিগ্রি, কারণ অলরেডি আরেকটা 90 হয়ে বসে আছে। তাহলে কি হবে? 2 থিটা 90, তাহলে থিটা কত হয়ে গেল? 2 দিয়ে 90 কে কেটে 45। জানতে চেয়েছে কট থিটার মান, মানে কি? কট 45 মান মানে কি? 1। রোহিত লিখে দিয়েছে 1, আর কেউ লিখছে না। এখনই স্নেহা লিখলো, বাকি আর কেউ লিখছে না।
সবাই কি ভয় পাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। সবাই কি ভয়ে লিখছে না? চলো, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ ট্যান থিটা 2√2 হলে সেক থিটা মান সমান কি? ওকে, ট্যান থিটা 2√2 ট্রায়াঙ্গেল করে ফেলি। বাহ, এত বাজে ট্রায়াঙ্গেল জীবনেও মনে হয় আঁকিনি। এটা 90, এইটা হয়ে গেল থিটা, এটার নাম দিলাম এ বি সি। এইটা ট্যান থিটা বলেছে 2√2, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো 2√2 কে আর ভূমি হলো 1 কে। এবার বলবে 1 কে মানে কি স্যার? 1 কে ভিউ? হ্যাঁ, 1 কে সাবস্ক্রাইবারের কথা বলছেন আপনি? আরে বাবা, 1 কে সাবস্ক্রাইবার বলছি না, এটা 1 কে মানে কে ধরেছি, কে একটা ধ্রুবক, অনুপাত থাকলে কে একটা ধ্রুবক হিসাবে আমরা ধরে থাকি, যেখানে কেটা গ্রেটার 0। ঠিক আছে, অনুপাতের অঙ্কে আমরা করতাম না যে কে ধরে নিতাম, তাহলে এটা তো অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে লম্বটাকে আমি 2√2 কে ধরলাম আর ভূমিটাকে ধরলাম 1 কে। এবার আমার লাগবে অতিভুজ, তাহলে আমি এসি কে ক্যালকুলেট করব। তাহলে ফর্মুলা কি? অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সবার ভ্যালু জানি। এ বির জায়গায় বসাবো কাকে? 2√2 কে, তার হোল স্কোয়ার। বিসির জায়গায় 1 কে, তার হোল স্কোয়ার। 2√2 কে স্কোয়ার করলে হয় 8 কে স্কোয়ার, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মানে কে স্কোয়ার, তাহলে √9 কে স্কোয়ার মানে কি? 3 কে। তাহলে অতিভুজ হয়ে গেল 3 কে। জানতে চেয়েছে কাকে? সেক কে। তাহলে সেক থিটা মানে কি? সেক থিটা মানে জানি অতি বাই ভূমি। অতি কত? 3 কে, ভূমি কত? 1 কে, কে কে গেল কেটে হয়ে গেল 3। যেখানে বলে দিতে হবে কে গ্রেটার 0 আর আমি হয়ে গেলাম ফ্রি। যারা 3 উত্তর দিয়েছে তারা একদম সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, 3/1 মানে 3, 3/1 মানে 3। রোহিত দিয়েছে, শ্রেয়া দিয়েছে। চলো, আজকের ক্লাস এখানেই শেষ, পরের দিন শুরু করব সত্য মিথ্যা দিয়ে। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে? তোমরা হ্যান্ড রেজ করো, কোনো প্রশ্ন থাকলে এখনই বলবো। চলো দেখো তো কেউ হ্যান্ড রেজ করেছে কিনা, একবার দেখো তো। দেখো কেউ হ্যান্ড রেজ করেছে কিনা, আমাকে তাহলে দেখাও। দু নাম্বারেরটা আরেকবার বুঝিয়ে দিন। 2 নম্বরেরটা আরেকবার বুঝিয়ে দিন। না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, কেউ হ্যান্ড রেজ করছে কিনা একবার দেখো না। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, ওদেরকে দাও একটু। হ্যাঁ, 2 নম্বরটা তারপরে বোঝাচ্ছি। হ্যাঁ সায়ন, সায়ন, হ্যাঁ সায়ন, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার আমি অনুরোধ বলছি। ও আচ্ছা, অনুরোধ বলো। স্যার বলছি ওই মেসেজ করতে পারছি না। মেসেজ করতে পারছো না? তোমার হ্যাঁ। নামও তো দেখাচ্ছে না এখানে, দেখছি নাম্বারটাই শুধু দেখাচ্ছে। আচ্ছা, তুমি একবার এক কাজ করো, এটা একটু টেকনিক্যাল টিমের সাথে একটু কথা বলো। তোমার কাছে নাম্বার আমি বলেও দিচ্ছি, তাও তোমার নাম বলে দিচ্ছি আমি, যে তোমার সাথে কথা বলে নেবে টেকনিক্যাল টিম। ঠিক আছে, হুম, ঠিক চলো। আছে। আর তোমার পড়া রিলেটেড কিছু প্রশ্ন আছে? না না স্যার, আজকে খুব ভালো পড়িয়েছেন, সব বুঝতে পেরেছি। একদম একদম, ওকে চলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি গত 4 দিন ধরে কোনো মেসেজই করতে পারছি না এখানে। গত 4 দিন ধরে মেসেজ করতে পারছো না? না স্যার। বুঝতে পেরেছি। তোমার কাছে কোনো টেকনিক্যাল টিমের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে। তুমি একবার ফোন করে বলো, আমি এদিক থেকে বলে দিচ্ছি যে মেসেজ করার একটা প্রবলেম আচ্ছা। হচ্ছে।
আমি এটা এখনই আজকেই বলে দিচ্ছি, আর তুমি একবার বলো। আর কোনো আজকের আর ক্লাস? স্যার একটা কোশ্চেনও আছে। হ্যাঁ হ্যাঁ বলো। tan 57 degree plus cot 37 degree by tan 33 degree tan 57 ডিগ্রি প্লাস cot plus cot 37 degree 37 ডিগ্রি ডিভাইডেড বাই tan 33 degree tan 33 ডিগ্রি plus cot 53 degree. cot 53 ডিগ্রি। ওকে, হলে প্রমাণ করো হ্যাঁ tan বলে কি হলে 57 degree by কি হলে tan এটা এটা 33 এটা এটা ইকুয়ালস টু কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ, এটা is equal to tan 57 degree by tan 33 degree. এটা প্রমাণ করো। ইকুয়ালস টু tan 57 degree হ্যাঁ by tan tan 33 degree 33 degree. এইটা বলেছে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, হলে প্রমাণ করো। স্যার এটাই প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা এইটা ইকুয়ালস টু এটা প্রমাণ করতে দিয়েছে। হ্যাঁ এটা tan আছে, এটা cot আছে, এটা 57 আছে তো। হুম তাহলে এই 57টাকে আমি কিসে নিতে পারি? cot 33 তে নিতে পারি। হুম আর এই 37টাকে নিতে পারি tan 53 তে হুম বাই, একটু বোর্ডটা অসুবিধা করছে তাও আমি বলে দিচ্ছি, এই ট্যানটাকে নিতে পারি cot 33 ডিগ্রি প্লাস 1/tan 53 ডিগ্রি। হবে সম্ভব? হ্যাঁ লসাগু যদি করি, নিচের পার্টটার লসাগু করছি, তাহলে নিচে কি যাবে? tan 53 ইন্টু cot 33, ওপরে উঠবে cot 33 প্লাস tan 53, তারও উপরে আছে, এই ওপরের পার্টটা লিখছি cot 33 প্লাস tan 53। ভাগ থেকে গুণে যাব, উল্টে যাবে, হুম উল্টে গিয়ে আলটিমেটলি এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, পড়ে থাকবে শুধু tan 53 ইন্টু cot 33, রাইট? cot 33 কে কি লিখতে পারি? tan 53 ইন্টু 1/tan 33। হুম তাহলে কি হয়ে গেল? tan 53 বাই tan 33, এটা কি 57 বলছে? এটা 33 হওয়ার কথা আমার হ্যাঁ মনে স্যার 57 আছে ওটা। বাবা 57 তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, প্রসেস এটাই, যদি অঙ্কটা ঠিক আছে কিনা আমি একবার ভেরিফাই করে নেব। ওকে ঠিক আছে, এইভাবে করলে আমারও 53/33 টাই বেরিয়েছে। বেরিয়েছে না? তাও আমি একবার ভেরিফাই করে নেব, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ভেরিফাই করে নয় পরের দিন আবার আমি এটা ডিসকাস করে দেবো যদি অন্যভাবে মেলে, ঠিক আছে? ঠিক ওকে চলো। হ্যাঁ রোহিতকে দাও। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ রোহিত বলো। কোনো অসুবিধা নেই। ওকে বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা এটা কন্টিনিউ করবো। ত্রিকোণমিতিটা একটা বড় বিষয়, আমরা কন্টিনিউ করব। কোনো ডাউটস বা কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করো, ঠিক আছে? হ্যাঁ রোহিত, তোমার মেসেজ আসছে তাই তো? হ্যাঁ আসছে। আচ্ছা ঠিক আছে, অনুরোধের আসছে না, আর হচ্ছে আর লাস্টে যে কথা বললো, হ্যাঁ অনিতার আসছে না। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। ওকে চলো তাহলে। হ্যাঁ কে আছে দাও দেখি, এটা কার নাম্বার? স্যার হ্যাঁ স্যার স্যার বলছি যে আপনি বললেন না সেই 1 রেডিয়ানের মান 57 ডিগ্রি কি একটা বললেন না? 57 ডিগ্রি 17 মিনিট 44.8 সেকেন্ড। স্যার এটা বইয়ে দেওয়া যায় 57 বইতে ডিগ্রি বইতে 16 বইতে ভিন্ন, মিনিট। বইতে আলাদা থাকতে পারে, ওইটা অ্যাপ্রক্সিমেশন তো, ওটা এক একটা বইতে এক এক রকম থাকে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। টেক্সট বইতে যেটা আছে ও। সেটা দিয়ে করতে পারো, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, সব চলবে। বেশ ঠিক আছে। হ্যাঁ টেক্সট বইতে কত মনে হয় 14 না কত বলেছে,
57°16'22" 57°16'22", হ্যাঁ ওটাই বললাম, ওই যেটা যেটা যে অনেক বইতে অনেক রকম ভাবে থাকে। ঠিক আছে স্যার। ওকে চলো, আজকের ক্লাস তাহলে এখানেই সব থাকলো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর কারোর যদি কোনো বুঝতে কিছু, হ্যাঁ স্নেহা লিখেছে বুঝতে পেরেছি, 2 নম্বরটা আরেকবার বুঝিয়ে দিতে বলছে। এই 2 নম্বরটা কি, এই 2 নম্বরটা তো মৌ, এই 2 নম্বরটার কথা বলছো তো? আছে কি, অন আছে কি? হ্যাঁ ওকে, তাহলে বলছে থিটার মান π/k হলে সাইন থিটা এবং কস থিটার মান সমান হয়। তাহলে থিটার মান বলছে π/k হলে সাইন থিটা কস থিটা সমান, তাহলে আমি কি করলাম, সুতরাং আমি করলাম কি, সাইন থিটা আর কস থিটাকে করলাম সমান। তাহলে সাইন থিটা বাই কস থিটা কত বেরোলো, বেরোলো হচ্ছে 1। তাহলে এটা নিচে নিয়ে চলে এসছি এর নিচে। এবার সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কি জানি, ট্যান থিটা, এক্ষুনি পড়েছি, ফর্মুলায় শিখিয়েছি। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। এবার বলো তো ট্যানের 1 কত ডিগ্রিতে বেরোয়, 45 ডিগ্রি। ট্যানের মান 1 হয়, 45 ডিগ্রিতে ট্যানের মান 1 মানে ট্যান π/4 ইকুয়ালস টু ট্যান π/k। কেন, কারণ বলেছে থিটার মান যদি π/k হয় তাহলে কে এর মান কত, তাহলে থিটার মান বসালাম π/k আর এদিকে পেলাম ট্যান π/4। তাহলে ট্যান π/k ইকুয়ালস টু ট্যান π/4, তাহলে ট্যান ট্যান রিমুভ, π/k π/4 হলো, π রিমুভ, তাহলে k ইকুয়ালস টু কি হলো, 4 হলো। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে k এর মান কত, 4, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আর কোনো আশা করি ডাউট নেই। আবার যা ডাউট থাকবে বা যা কিছু থাকবে, চলো পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।